সে দেখে চারপাশে শুধু জল আর জল, আর এই জেলটা একটা বিশাল জাহাজের মধ্যে বানানো হয়েছে। জেল পালানো পার্ট 2 মুভি এক্সপ্লেনেশন। তাদের কথায় জানা যায় তার পার্টনারাই ওই ব্লাস্টটা ঘটিয়েছে। কিছুটা সামনে গিয়ে তারা রেকে সেখানে নামিয়ে চলে যায়। রে তখন সেখানে টেলিফোন বুথে ঢুকে কাউকে একটা কল করে, আর সেখান থেকে বের হলেই পুলিশ তাকে আবারও গ্রেফতার করে নেয়। আর তখনই ওই জায়গায় একজন লোক চলে আসে, তার নাম ক্লার্ক। সে এসে পুলিশকে কিছু ডকুমেন্টস দেখায়। এরপরই সিন পাল্টে যায়। তাদেরকে দেখা যায় তারা ওই জেলের ওয়ার্ডেনের রুমে বসে আছে। ক্লার্ক জেলের ওয়ার্ডেনকে বলে, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানি, আর আমাদের কাজ হলো সব জেলের ত্রুটি বা ফাঁক খুঁজে বের করা, যাতে কোনো কয়েদি জেল থেকে পালাতে না পারে। আর সেই ডিলের কারণে এতদিন রে এই জেলে ছিল। সে আরো বলে যে রে এর আগে আরো 14টা জেল থেকে পালিয়ে এসেছে। এই কথা শুনে ওয়ার্ডেন রেগে যায়। রেকে জিজ্ঞাসা করে, কি করে তুমি ওখান থেকে পালালে? এটা শুনে রে তার প্ল্যানগুলো বলতে শুরু করে। রে বলে, জেলের গার্ড প্রতিদিন নিয়ম করে 7 মিনিটের জন্য ধূমপান করতে বাইরে যেত, আর পালানোর জন্য আমার কাছে ওই 7 মিনিটে ছিল, কিন্তু পালানোর জন্য আমার কাছে কিছুই ছিল না। তখন বাথরুমে টয়লেট পেপার দিয়ে আমি কিছু বল বানিয়েছিলাম, আর রোজ সকালে খাওয়ার জন্য আমার একটা দুধের প্যাকেট দিত, আর সেই প্যাকেটের উপরে একটা পলিথিনের স্তর ছিল। আর আমার সেই আইসোলেশন রুমে একটা লক ছিল, আর সেটা খোলার জন্য 4 সংখ্যার একটা কোড দরকার ছিল। সেই কাগজের বলগুলো আমি সুযোগ বুঝে সেই দরজার পকেটে লাগিয়ে দিয়েছিলাম, আর সেই জন্য গার্ড চলে গেলেও আমি সহজেই ওই লকারটা খুলে ফেলতে পারছিলাম। এরপর সেই প্যাকেটের প্লাস্টিক স্তরটা ওই লকারের উপরে লাগিয়ে দেই, আর সেই জন্য পরদিন ওই গার্ড আবারও লক খুললে তার আঙুলের ছাপটা ওই স্তরে লেগে যায়। এতে করে আমি ওই লকের পাসকোডটা জেনে ফেলি। এরপর চালাকি করে আমি তারিখ আর সময় জেনে নেই এক গার্ডের কাছ থেকে, আর ওই জেলের এক লোকের সাহায্যে আমি পালানোর তারিখ আর সময় আমার পার্টনারদেরকে জানিয়ে দেই। তারপর পালানোর দিন চলে আসে। সেদিন গার্ডরা যখন বিরতিতে বাইরে যায়, তখনই বাইরে থেকে ব্লাস্টারের আওয়াজ আসে। এতে আমি বুঝে যাই আমাকে সাহায্য করতে আমার টিম মেম্বাররা বাইরে অপেক্ষা করছে। আর তখনই আমি সেই পাসকোড চেপে তার রুম থেকে বের হয়ে যাই। এরপর লুকিয়ে আমি সিসিটিভি রুমে চলে যাই, আর সেই রুমের আগের ফুটেজগুলো একটা লুপ বানিয়ে ওখানে চালিয়ে দেই। এরপরে ওখান থেকে বেরিয়ে যাই। জেলের একটা ভেন্টিলেশন পাইপের সাহায্যে আমি জরুরি রুমে চলে আসি, আর সেখানে গিয়ে আমি ফায়ার ফাইটারের পোশাক পরে ওদের সঙ্গে বেরিয়ে যাই, আর গিয়ে তাদের গাড়ির নিচে লুকিয়ে পড়ি। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা সে ব্লাস্ট হওয়ার জায়গায় চলে আসে। সেখানেই আমার টিমের লোকেরা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তখন সুযোগ বুঝে আমি সেই গাড়িতে উঠে পড়ি, আর প্ল্যান অনুযায়ী ওরা আমাকে ওই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। তারপর আমি একটা টেলিফোন বুথে ঢুকে ক্লার্ককে ফোন করি, আর তখনই তোমরা আমাকে সেখান থেকে গ্রেফতার করে নাও। ক্লার্কও তখন ফোন পেয়ে সেখানে পৌঁছে যায়, আর আমাদের সব ডকুমেন্টস দেখে আমার সেখান থেকে বাঁচিয়ে নেয়। এইসব শুনে ওয়ার্ডেন অনেকটাই অবাক হয়ে যায়, আর সে এবার বুঝে যায় জেলের কোথায় কোথায় ফাঁক রয়েছে। পরদিন তার অফিসে জেসিকা নামের এক সিআইডি অফিসার আসে। জেসিকা রেকে একটা কাজের প্রস্তাব দেয়। সে বলে, তোমায় দুনিয়ার সব থেকে হাই সিকিউরিটিপূর্ণ জেলে তোমায় যেতে হবে, আর সেখান থেকে আবার পালিয়েও আসতে হবে, কারণ ওই জেলের মধ্যে পৃথিবীর সব ভয়ঙ্কর অপরাধীরা থাকে। তারা যদি একবার সেখান থেকে বেরিয়ে আসে, তাহলে পুরো দুনিয়ার মানুষের জীবন দুর্বিষহ করে ফেলবে। এই কারণে তোমায় ওই জেলে গিয়ে খুঁজে বের করতে হবে যে ওই জেলে কোনো ফাঁক আছে কিনা, আর এটার জন্য কর্তৃপক্ষ তোমাকেই বেছে নিয়েছে, কারণ আমরা সবাই জানি তুমি কেবল এই কাজ সব থেকে ভালো মতো করতে পারবে। আর এই কাজ করে দিলে আমরা তোমায় দ্বিগুণ পরিমাণে টাকা দেব, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। সেই জেলের অবস্থান তোমায় বা তোমার টিম মেম্বারকে কাউকেই বলা হবে না, কারণ সেটা একটা গোপন জেল। পাশাপাশি তোমার কোনো টিম মেম্বার তোমাকে সাহায্য করতে পারবে না। এই কথা শুনে সব টিম মেম্বাররা রেকে এই কাজ করতে বারণ করে দেয়। টিম মেম্বাররা বলে, রের অবস্থান না জানলে কি করে হবে? রে যদি কোনোভাবে ওখানে ফেসে যায়, তাহলে সে একা একা কি করবে? তাছাড়া এটা আমাদের তদন্তের রুলসের মধ্যেও নেই। তবে ক্লার্ক রেকে এই কাজ করার জন্য অনুরোধ করতে থাকে। তখন রে এই কাজের জন্য রাজি হয়ে যায়। আসলে রে সবসময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকতো। তারপর রেকে একটা নকল পরিচয়পত্র বানিয়ে তারা দেয়। সেখানে রের নাম দেওয়া হয় পোর্টস। তার মানে ওই জেলে সবাই তাকে পোর্টস নামেই জানবে। আর ওই আইডিতে বিগত 10 বছরে দেশে ঘটে যাওয়া বড় বড় যত হামলা হয়েছে, তার মাস্টারমাইন্ড হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। তবে যাওয়ার আগে রেড টিম মেম্বাররা তার হাতে একটা জিপিএস ট্র্যাকার ইনজেক্ট করে দেয়, আর এটার সাহায্যে তারা অনেক সহজেই রের অবস্থান সম্পর্কে জানতে পারবে। যদিও সেই সিআইডি অফিসার জেসিকা এইসব করতে নিষেধ করেছিল, কিন্তু রের সুরক্ষার কথা ভেবে তার টিমের লোকেরা এটা করে দেয়। এরপরে রে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই জায়গায় একটি কালো ভ্যান চলে আসে, আর ভেতর থেকে কালো মুখোশ পরা কিছু লোক এসে রেকে অপহরণ করে নিয়ে যায়। সেই ভ্যানে উঠিয়ে তারা রের পুরো শরীর ডিভাইস দিয়ে চেক করতে থাকে। আর তখনই ওই লোকগুলো রের হাতের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার খুঁজে পায়, আর সেখানেই সেটা নষ্ট করে ফেলে। এতে রের টিম মেম্বাররা তার অবস্থান আর পায় না। এরপরে লোকগুলো একটা ইনজেকশন দিয়ে রেকে অজ্ঞান করে ফেলে। তার যখন জ্ঞান ফিরে আসে, তখন সে নিজেকে একটা কাচের ঘরের মধ্যে দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে অনেকটাই অবাক হয়ে যায়।
তবে চারপাশে তাকালে দেখতে পায় অসংখ্য কাচের ঘর এখানে রয়েছে, আর সেই ঘরের মধ্যে একজন অপরাধীকে রাখা হয়েছে। এসব দেখে রে বুঝে ফেলে এটা আসলে সেই জেল, আর এই জায়গায় সবাই সবার উপরে নজর রাখতে পারবে। এবার রে কিছুটা ঘাবড়ে যায়, তাও সে সেখানে থাকা সব জিনিসপত্র খুব মনোযোগ দিয়ে দেখছিল। তখন রে দেখে যে এই জেলে থাকা সব সিসিটিভি ক্যামেরাগুলো মেশিনের মতো ঘুরতে থাকে আর সবার উপরেই নজর রাখছে। আর এই জেলে থাকা গার্ডরা এরকমের কালো পোশাক পরে মুখোশ লাগিয়ে ঘুরছে, যাতে করে সেখানে কোনো কয়েদি তাদেরকে না চিনতে পারে। চারপাশটা রে খুব ভালো মতোই লক্ষ্য করছিল, আর বুঝতে পারে এমন জেল থেকে পালানো বলতে গেলে অসম্ভব। এই কারণে রে আবারও সেই জেলের ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায়, কারণ এই জেলের ওয়ার্ডেনই তাকে এখান থেকে বের করতে পারবে। বোঝার সুবিধার জন্য একটা কথা আপনাদেরকে বলে দেই, রে যেই জেলে যেত সেখানকার ওয়ার্ডেনের নাম ও এভিয়েশন কোড তাকে আগেই বলে দিত, কারণ কোনোভাবে যদি রে বিপদে পড়ে তাহলে সে তার কাছে গিয়ে নিজের আসল পরিচয় আর এভিয়েশন কোড বলেই তাকে চিনতে পারবে, আর জেল থেকেও সে খুব সহজে বের হতে পারবে। কিছুক্ষণ পর রের সঙ্গে দেখা করতে ওয়ার্ডেন আসে। রে তাকে বলে, তুমি ওয়ার্ডেন মার্স তাই না? এটা শুনে সেই ওয়ার্ডেন হেসে বলে, আমার নাম হ্যাবস, আর এখানে মার্স নামের কোনো ওয়ার্ডেন নেই। এসব শুনে রে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে রে সেই এভিয়েশন কোডটা বলে, যা শুনে হ্যাবস বলে, কি ভেবেছো তুমি একটি এভিয়েশন কোড বলে দিলে আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব? এটা একেবারেই অসম্ভব। একবার যে এখানে আসে সে আর কখনোই এখান থেকে বেরিয়ে যেতে পারে না। এই জেলের মধ্যেই তাকে পচে মরতে হয়। তাই জেলে শান্ত হয়ে থাকো, নয়তো তোমাদের মতো অপরাধীকে কিভাবে সাজা দিতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। এইসব বলে হ্যাবস সেখান থেকে চলে যায়। অন্যদিকে রের টিম মেম্বাররা রের অবস্থান খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে, তবে কিছুতেই রের অবস্থান সম্পর্কে তারা জানতে পারে না। এদিকে দেখা যায় জেলের মধ্যে হঠাৎ একটা চিৎকার বেজে ওঠে, কারণ এখন সব কয়েদিদেরকে বিশ্রামের সময় দেওয়া হয়েছে। তখন সবার জেলের গেট খুলে দেওয়া হয়, আর সবাই একটা সিঁড়ির নিচ দিয়ে একটা জায়গায় জড়ো হয়। রেও সবার সঙ্গে সঙ্গে সেখানে আসে, আর চারপাশে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই জেলের গার্ডরা সেখানে একজন কয়েদিকে ধরে সেখানে অনেক মারধর করতে থাকে, কারণ সে জেলের নিয়ম ভেঙেছে। মারতে মারতে ওই কয়েদির মুখ থেকে রক্ত বের করে ফেলে, আর ওখানে সেই কয়েদিটা অজ্ঞান হয়ে যায়। এসব দৃশ্য দেখে তো রে কিছুটা ভয় পেয়ে যায়। তখন সেখানে কিছু কয়েদি এসে রেকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এতে সে রেগে এক ঘুষি মেরে সেই কয়েদির নাকটাই ফাটিয়ে দেয়। এসব দূর থেকে এক কয়েদি সব দেখছিল, তার নাম এমিল রটমায়ার। এরপর সে রের কাছে আসে, সে নিজের পরিচয় তাকে দেয়। সে বলে, আমি তোমায় আগে কোথাও যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সে আরো বলে, আমি ভিক্টর নামের একজনের সঙ্গে কাজ করতাম। যদিও সে বড়লোকের কাছ থেকে টাকা নিত, কিন্তু সেই টাকাগুলো সে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ভিক্টর কোথায় আছে সেটা শুধু আমি জানতাম। সেজন্য ভিক্টরের সব শত্রুরা তাকে ধরার জন্য আমায় এই জেলে পাঠিয়ে দিয়েছে। তারা চায় আমি এখানকার অত্যাচারের ভয়ে ভিক্টর অবস্থান সম্পর্কে বলে দেই। তবে আমিও ঠিক করে নিয়েছি, আমি মরে গেলেও ভিক্টরের অবস্থান সম্পর্কে কাউকে বলবো না। এমিল কেন এসব কথা রেখে বলল তা সে কিছুই বুঝতে পারে না। এজন্য রে এমিলকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এমনি করে দিন কাটতে শুরু করে। রে ওই জেলে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখত, কারণ সে বুঝে গেছে এখান থেকে বের হতে হলে তাকে নিজেকেই পথ বের করতে হবে। এ কারণে সে প্ল্যান করতে থাকে। এদিকে রের উপরে এমিল সবসময় নজর রাখত, কারণ সে বুঝে গেছে যদি কেউ তাকে এখান থেকে বের করতে পারে সে হলো একমাত্র রে। এজন্য বিশ্রামের সময় এমিলি রের সঙ্গে কথা বলার চেষ্টা করত, আর আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এমিল রেকে আরো কিছু সত্য জানায়। সে বলে এটা একটা প্রাইভেট জেল, তাই এই জেলে টাকা দিয়ে যে কেউই তার শত্রুকে পাঠাতে পারে। এমনকি এই জেলের প্রায় 80% লোকই নির্দোষ, তবে নানান কাণ্ডে ফাঁসিয়ে টাকা দিয়ে গ্রেফতার করিয়ে এই জেলে পাঠিয়েছে। এসব শুনে রে একটু বেশি চিন্তায় পড়ে যায়। এরপর একদিন বিশ্রামের সময় এমিল রেকে বলে, এখান থেকে পালাতে আমি তোমায় সাহায্য করতে পারি, বলো আমি কি করতে পারি? এটা শুনে রে বলে, আমায় এখন আমার রুমে যেতে হবে। রে এটা বলার সাথে সাথে এমিল তার উপরে হামলা করে দেয়। তখন রেও তার উপরে উল্টো আঘাত করে, আর দুজনের মধ্যে বেশ বড়সড় একটা মারামারি হয়ে যায়। তারই মাঝে এমিল রেকে কিছু একটা ইশারা করে। তখনই সেখানে গার্ডরা চলে আসে, আর তাদের দুজনকে নিয়ে আইসোলেশন চেম্বারে রেখে দেয়। এখানে এসে রে আবারও বুঝে যায় যে এমিল তাকে আইসোলেশন চেম্বারে পাঠানোর জন্য তার উপরে হামলা করেছিল। সেই চেম্বারে এসে রে দেখতে পায় এটা আসলেই একটা ভয়ানক রুম। সেখানের দেয়ালে হ্যালোজেন আলো লাগানো আছে। কিছুক্ষণের মধ্যেই সেই আলোগুলোকে জ্বালিয়ে দেয়। এতে সেই চেম্বার দুটিতে তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায়। এতে তারা দুজন সেখানে কষ্টে ছটফট করতে শুরু করে, কিন্তু তখনও রে তার কাজ চালিয়ে যায়। সে লক্ষ্য করে ওই চেম্বারের মেঝেতে একটা পাতলা প্লেট লাগানো আছে, আর ওই প্লেটটা স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। এটা দেখে রে ভাবে যদি একবার এই স্ক্রুগুলো খোলা যায় তাহলে হয়তো সেখান থেকে বেরোতে পারবে। তখনই ওখানে হ্যাবস
নার্স চলে আসে আর সেই আইসোলেশন চেম্বার খুলে দেয়। এদিকে রের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, তার জন্য সেখানে একজন ডাক্তার চলে আসে আর তার চেক আপ করতে থাকে। রে সেই ডাক্তারের কাছে তখন সাহায্য চায়, কিন্তু ডাক্তার তার কথায় রাজি হয় না। তারপর দিন রে এমিলকে সাহায্য করতে বলে। সে এমিলকে বলে, আমার 3 ইঞ্চি চওড়া গোলাকার একটা ধাতুর টুকরো লাগবে, সেটা এনে দিতে পারলে আমি এই জেল থেকে পালাতে তোমার সাহায্য করতে পারবো। এতে সে রাজি হয়ে যায়। এরপর এমিল একজন গাড়ি থেকে পারমিশন নিয়ে ওয়ার্ডেন হ্যাপসের কাছে দেখা করতে আসে।